এদিকে সন্ধ্যায় রণক্ষেত্র উত্তাল ঢাকা। জামায়াত বিএনপির সংঘর্ষে ফেঁসে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই সুযোগে আওয়ামী লীগের খেলা শুরু। অবশেষে ভারতের চাপে একের পর এক জামিন পাচ্ছে আওয়ামী লীগের নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে রণক্ষেত্র উত্তর ঢাকার রাজপথ, জামাতের মিছিলে পুলিশের ভয়াবহ হামলা। জামাত এনসিপি নেতাদের রাস্তায় ফেলে কুকুরের মতো পেটালো পুলিশ। গণভোট বাতিল নিয়ে কিয়ামত শুরু হয়েছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়ে রাজপথ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে এই সুযোগটাকে আওয়ামী লীগ এবার কাজে লাগাচ্ছে। এই সুযোগে আওয়ামী লীগ রাজপথে নামে তুলবার পরিস্থিতি করে বিএনপির বিরুদ্ধে। আওয়ামী লীগের শক্তি আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে যেতে হবে 2006 সালে। আওয়ামী লীগ কী জিনিস এইটা 2006 সালে আওয়ামী লীগ কিন্তু দেখাইছিল। এমন তাণ্ডব শুরু করেছিল, পুরো ঢাকা শহর তারা কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছিল। মানে ঢাকা শহরে মানুষজন, গাড়ি ঘোড়া, রিক্সা, বাস সব কিছু বন্ধ। আর ওই টাইমে আওয়ামী লীগ কিন্তু একদিকে আর জামাত আর বিএনপি একদিকে। আওয়ামী লীগের সাথে কিন্তু পারে নাই। শুধু শিরিন শারমিন চৌধুরীর জামিন দিয়ে তারেক রহমান সরকার আপাতত রেহাই পাবেন না। নিশ্চিতভাবেই ধারণা করা যায় শিরিন শারমিন চৌধুরীর জামিন ছাড়াও একটা মস্ত তালিকা এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমানের হাতে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রথমে আওয়ামী লীগের শক্তিটা দেখে আসি। আওয়ামী লীগের শক্তি আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনাকে যেতে হবে 2006 সালে। আওয়ামী লীগ কী জিনিস এইটা 2006 সালে আওয়ামী লীগ কিন্তু দেখাইছিল। এমন তাণ্ডব শুরু করেছিল, পুরো ঢাকা শহর তারা কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছিল। মানে ঢাকা শহরে মানুষজন, গাড়ি ঘোড়া, রিক্সা, বাস সব কিছু বন্ধ, মানে স্টপ, এমন অবস্থা। আর ওই টাইমে আওয়ামী লীগ কিন্তু একদিকে আর জামাত আর বিএনপি একদিকে। আওয়ামী লীগের সাথে কিন্তু পারে নাই। আর আওয়ামী লীগের আক্রমণের যে দৃশ্য, এই দৃশ্য আপনি ভালো মানুষ হইলে বা যদি আপনার হার্ট দুর্বল হয় আপনি এটা দেখতে পারবেন না। এত তাণ্ডব ওরা চালাইতে পারে। মানে ওরা যদি মনে করে যে আমরা হাইনার রূপ ধরবো, রয়্যাল বেঙ্গল টাইগারের রূপ ধরবো, ওরা ছিঁড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে আওয়ামী লীগ। মানে এটাকে আপনি কখনোই হালকাভাবে নেবেন না। এই যে আমি একটা ছবি দেখেছি, দেখেন এই যে সুযোগ পেয়ে আওয়ামী লীগের এক নেতাকে কি ব্রুটালভাবে একে হত্যা করা হয়েছে। আপনি মনে করতেছেন এরা সব ভুলে গেছে? না, 6 সালে তারা যেটা দেখাইছিল, অদূর ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসতে পারে, মানে এইগুলোর প্রতিশোধ তারা যে কী অবস্থায় নেবে, কি ব্রুটালভাবে নেবে, মানে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন, সবচেয়ে ব্রুটাল ফোর্স এই আওয়ামী লীগ। তো সুতরাং যদি সহিংসতার পথ আপনি বেছে নেন, আপনি কিন্তু আওয়ামী লীগের সাথে সহিংসতা করে আপনি পারবেন না, কারণ ওরা হচ্ছে সবচেয়ে বেশি ব্রুটাল, এটা মাথায় রাখবেন। এবার আসি জামাত সম্পর্কে।
মাথায় টুপি মুখে দাড়ি ভদ্রলোক মনে হয় না ভাই, এরা কিন্তু জিহাদি পার্টি, এদের সঙ্গে আপনি পারবেন না। মানে আওয়ামী লীগ আর জামাত যদি মুখোমুখি দাঁড়ায়, এটা মনে করতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়েছে। জামাতের যদি 10 জন থাকে, আওয়ামী লীগের যদি 10 জন থাকে, যদি সংঘর্ষ তৈরি হয়, ওইদিকে মনে করেন 8 জন আওয়ামী লীগ উপরে যাবে, এইদিকে 7 জন জামাত উপরে চলে যাবে, এই অবস্থায়। এবার আসেন জামাতের শক্তিটা দেখাই। জামাত এখন ন্যায় এবং ইনসাফের পথে আছে। অনেকেই বলতেছে জামাত হিজরাত দল, হাতে চুরি পরে বসে আছে। তা না ভাই, ওরা কিন্তু আপনার ওই হার্ডলাইনে যাচ্ছে না। জামাত যদি ব্রুটাল অবস্থায় যায়, আপনি কি হবে জানেন? জাস্ট একটা দৃশ্য আপনাদেরকে দেখাই। জামাত ইসলামের যে উইং শক্তি শিবির, মানে এরা যে কত ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস মুডে যদি ওরা যায়। চট্টগ্রামের ঘটনা মনে আছে? 7 জন ছাত্রলীগকে দাঁড় করিয়ে একদম পাশাপাশি ব্রাশ ফায়ার করছিল। বোঝেন ব্রাশ ফায়ার মানে কি? জাস্ট একটা দুইটা গুলি না, ব্রাশ ফায়ার মানে একেবারে পুরো বডি ঝাঁঝরা করে ফেলা। চট্টগ্রামে কিন্তু ঘটিয়ে সারা বাংলাদেশে কিন্তু মানে হইচই ফেলে দিয়েছিল যে তাণ্ডব ওরা দেখিয়েছিল চট্টগ্রামে। এবার যদি আমি রাজশাহীর কথা বলি, রাজশাহীতে এক ছাত্রলীগের এক কর্মীকে মানে তাকে মেরে ম্যানহোলের মধ্যে ফেলে রাখছিল। কতটা নৃশংস তাহলে চিন্তা করেন। তো এখন এই যে আওয়ামী লীগ যদি আগের হাইনার রূপে ফেরে, কিংবা জামাত যদি হাইনার রূপে ফেরে, মানে এই দেশে কিন্তু গৃহযুদ্ধ পেতে যাবে। তো সুতরাং যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে মারবো এরপরে আমার কিছু হবে না, জামাতকে পিটাবো আমার কিছু হবে না, ভাই আওয়ামী লীগকে মারার আগে 2006 সালের কাহিনীটা একটু পড়বেন, জামাতকে মারার আগে 2013 সালের কাহিনীগুলো পড়বেন, ব্রাশ ফায়ারের কাহিনী পড়বেন, আর আওয়ামী লীগের লগি বইটার কাহিনীগুলো পড়বেন। তাহলে পরে অন্ততপক্ষে মারার আগে আপনার হাতটা কাঁপে কিনা আপনি দেখবেন। কারণ আপনি যদি আজকে একটা আঘাত করতেছেন না, ওই হাত কিন্তু আওয়ামী লীগ ফিরলে পারে কেটে ফেলে দেবে। এইটা মাথায় রাখবেন। আর এটা বিশেষ করে মাথায় রাখবেন, যারা নতুন করে গুজিয়ে ওটা পাতি নেতা বিভিন্ন অপকর্ম করতেছেন, এগুলো কিন্তু সব রেকর্ডেড। জামাত ইসলাম রেকর্ড না করলেও আওয়ামী লীগ কিন্তু রেকর্ডেড। আরেকটা কথা বলে ভিডিও শেষ করব, ভাই রাজনীতির ক্ষেত্রে শেষ বলে কোনো শব্দ নাই। ইতিহাস কখনো বিদায় বলে না, ইতিহাস বলে আসে। তো সর্বশেষ আমি একটাই পরামর্শ দেব, যারা ক্ষমতা পেয়েছেন ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করেন। দেখেন আপনি ক্ষমতা যখন আপনার থাকবে না, আপনি বুক ফুলিয়ে সমাজে হাঁটতে পারবেন যে আপনি কোনো অপরাধ করেন নাই। আর যদি আপনি অপরাধ করেন, আজকে আপনি যেই কাজটা করতেছেন ওই কাজটা পরবর্তী সময়ে আপনার সাথে করা হবে সবচাইতে ব্রুটালভাবে, এটা মাথায় রাখবেন। তবে সম্ভবত শুধু শিরিন শারমিন চৌধুরীর জামিন দিয়ে তারেক রহমান সরকার আপাতত রেহাই পাবেন না। নিশ্চিতভাবেই ধারণা করা যায় শিরিন শারমিন চৌধুরীর জামিন ছাড়াও একটা মস্ত তালিকা এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমানের হাতে। শিরিন শারমিন চৌধুরীকে গোপন বন্দিত্ব থেকে গত 7 তারিখ যেই ভোররাতে গ্রেফতার করা হয়, সেই দিনেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অতি আলোচিত ভারত সফরের শুরুর দিন। ভারত সফরে যাওয়ার আগে এই যে শিরিন শারমিন চৌধুরীকে গোপন বন্দিশালা থেকে বের করে আনা হলো, মানে যেটা স্পষ্টতই সেনা হেফাজত হিসেবে অভিহিত করা যায়, সেখান থেকে যে তাকে বের করে আনা হলো, এর প্রতিক্রিয়ায় ভারত কি করে সম্ভবত সেটা দেখতে একটি পক্ষ অতি উৎসাহী হয়ে উঠেছিল। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত গেছেন, তখন একদিকে যেমন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে সবে গ্রেফতার করা হয়েছে, মানসিক শারীরিকভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় দীর্ঘ সেনা হেফাজতের পর, ঠিক তেমনি এরই মধ্যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের দেওয়া অধ্যাদেশ মোতাবেক আইন পাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখার আইন পাশ করে ফেলেছেন। কাজেই বিস্ময় এবং নানা রকম প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নানা দিক থেকেই ছিল। ভারতে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে এক রকমের ভীষণ শীতল একটা প্রকাশ্য প্রতিক্রিয়া পেলেন ভারতের কাছ থেকে, মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একমাত্র তার এক্স হ্যান্ডেলে তিনি আনন্দিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রতিনিধি দলকে হায়দ্রাবাদ হাউসে স্বাগত জানাতে পেরে, এবং দুদেশ তাদের সম্পর্ক উন্নয়নে কাজ করার ক্ষেত্রে কাছাকাছি সম্পর্ক ধরে রাখতে সম্মত হয়েছে। এ ধরনের একটা অতি আনুষ্ঠানিক বার্তা ছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত সরকার একটা শব্দ খরচ করে নাই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ওই বৈঠক নিয়ে। বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আনুষ্ঠানিক বৈঠকের পর একান্ত আলাপের ব্যবস্থা করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। বুঝতে কোনো সংবাদ মাধ্যমের অসুবিধা হয় নাই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অনেক জবাবদিহি আদায় করবার ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, এবং সে কারণেই সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে, যেটা তার ভারতীয় সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত দেওয়া প্রথম সাক্ষাৎকার এবং একমাত্র সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটিতেও তিনি নিজেও একটা বাক্য বা প্রতিশ্রুতি উল্লেখ করতে পারেন নাই যেটা তিনি ভারতের কাছ থেকে পেয়েছেন। বরং তাকে বলতে হয়েছে যে গঙ্গার পানি চুক্তি, বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যায় তার প্রথম নিশানা হতে পারে, কারণ ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। সেখানে ভারত ড্রাইভিং সিটে, চালকের আসনে বাংলাদেশকে পানি ছাড়বে কি ছাড়বে না, কতদিনে ছাড়বে, ডিসেম্বর থেকে কি বন্ধ করে দিবে শুষ্ক মৌসুমে, তারপর ছাড়বে কিনা, এসব নিয়ে শঙ্কা। ভারত কি আন্তর্জাতিক আইন মেনে তাদের প্রতিশ্রুতি, তাদের অঙ্গীকার প্রতিবেশী
সুলভ ভালো মানুষই দেখিয়ে বাংলাদেশের সঙ্গে রক্ষা করবে কিনা সে কথা এমনকি খলিলুর রহমান এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বর্তমানের জ্বালানি নিরাপত্তা নিয়েও তুলেছেন। কারণ ইরান যুদ্ধের মধ্যে বাংলাদেশে যে সংকট এবং শঙ্কা তৈরি হয়েছে, ব্যাপক জ্বালানি সংকট দেখা যাওয়ার, বিশেষ করে ডিজেল সংকট হলে কৃষি জমিতে সেচ বন্ধ হবে এবং তাতে খাদ্য নিরাপত্তায় টান পড়বে গিয়ে বাংলাদেশে শেষ পর্যন্ত। সেই পরিস্থিতিতে তিনি এটাও বলেছেন দুদেশের মধ্যকার প্রতিবেশী সুলভ জ্বালানি নিরাপত্তার বিষয়টি যাতে বিবেচনায় থাকে, এক দেশ যাতে আরেক দেশের পাশে দাঁড়ায়, সেসব হবে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রথম নিশানা। মানে ওই যে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক দেশ আরেক দেশের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও ভারত চালকের আসনে, বাংলাদেশের তো আর ভারতের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও উপায় নাই। খলিলুর রহমান বুঝেছেন যে তারা যদি খুব দ্রুত কিছু নমুনা নিশানা না দেখান এবং তারেক রহমান সরকার যে ইউনূস সরকার থেকে আলাদা এবং তারেক রহমান সরকার যে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ, যে প্রতিশ্রুতি তিনি দিয়ে ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতি পূরণে যে তিনি এরই মধ্যে উদ্যোগ নিতে শুরু করেছেন, এর নমুনা না দেখালে যে কিছুতেই ভারত থেকে আর কিছু আদায় করা যাবে না, সেই ইঙ্গিত সেই বার্তা স্পষ্টভাবে নিয়ে ফিরেছেন খলিলুর রহমান। এই অবস্থায় বাংলাদেশে এই যে শিরিন শারমিন চৌধুরীকে 7 তারিখে বের করা খলিলুর রহমানের সফরের ঠিক আগে এবং 5 দিনের মাথায় জামিনে মুক্ত করে দেওয়া, মানে জামিনের পর কি ঘটছে, সেলিনা হায়াৎ আইবিরও তো আমরা শুনলাম ফেব্রুয়ারি মাসে 5 মামলায় জামিন হয়ে গেছে, তারপরেই শোনা গেল আরেক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শোন অ্যারেস্ট করে আবার তাকে জেলে পুরে রাখা হলো। তো সেই ঘটনা যখন নিয়মিতভাবে ঘটছে, শিরিন শারমিন চৌধুরীর ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ ব্যতিক্রম হলো। তিনি দুপুরে জামিন পাওয়ার পর সন্ধ্যাবেলাতেই কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে যেতে পারলেন। এমন ঘটনা ঘটেছিল আর একজন মাত্র আওয়ামী লীগ তার ক্ষেত্রে। তিনি অবশ্য শিরিন শারমিন চৌধুরীর চেয়েও অনেক দ্রুতগতিতে মুক্তি পেয়েছিলেন। তাকে কোনো সেনা হেফাজতে বা কোনো বন্দিশালায় বন্দি থাকতে হয় নাই 1.5 বছরের বেশি সময় ধরে। সেই সাবের হোসেন চৌধুরীকে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে মুক্ত করে দেওয়া হয়েছিল 2 দিনের মধ্যে। এরপর থেকে তিনি জামিনে মুক্ত অবস্থায় আছেন। এই শিরিন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরীকে নিয়ে কথা চলছে কিন্তু সেই 2024-এর আগস্টের পর থেকেই, বিশেষ করে যখন সাবের হোসেন চৌধুরীকে 2024-এর অক্টোবরে একবার ধরে 2 দিনের বেশি বাংলাদেশের ইউনূস সরকার আটকে রাখতে পারলো না, তখন একরকমের জল্পনা শুরু হয়েছিল। এরপর সেই আলাপ ভীষণ জমজমাট হয়ে উঠেছিল যখন হাসনাত আব্দুল্লাহ 2025-এর মার্চে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এক বোমা বিস্ফোরণ ঘটালেন যে তাকে এবং সার্জিসকে নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে ডেকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, শেখ তাপস, এদের মাধ্যমে এমন একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হবে যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে রাজি হতে হবে হাসনাত আব্দুল্লাহদের। হাসনাত আব্দুল্লাহ যেই পরিকল্পনাটিকে ভারতের পরিকল্পনা হিসেবে অভিহিত করেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে, ওয়াকারুজ্জামান সেই প্রস্তাবে নাকি বলেছিলেন যে এই 3 জনে মিলে নতুন আওয়ামী লীগ গড়ে তুলবেন, তারা খুব দ্রুত শেখ পরিবারের নানা রকম অপরাধের জন্য ক্ষমা চাইবেন, তারা শেখ হাসিনার নেতৃত্বের বাইরে গিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের কথা বলবেন এবং বঙ্গবন্ধুর রাজনীতি করবার প্রতিশ্রুতি দেবেন। তখন থেকে এই আলোচনাটা তুঙ্গে উঠেছিল যে আসলে রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে মাইনাস করে একটা নতুন আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টাটা সেনাবাহিনীর ভেতরে কোনো আরো গুরুত্বপূর্ণ বহিঃশক্তি কিংবা আরো শক্তিশালী কোনো পক্ষের চাপে সেই উদ্যোগটি ভীষণ সক্রিয় আছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন, সে কথা কিন্তু সে সময় অস্বীকারও করেন নাই। এই ঘটনার পর থেকেই সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী যেহেতু গোপনেই ছিলেন, কোথায় ছিলেন তারা, সেই ক্ষেত্রে কাজ করছেন কিনা, তাদের পেছনে শেখ হাসিনার আশীর্বাদ আছে কিনা, এসব নিয়ে সংবাদ মাধ্যমগুলোতে মানুষের মনে কৌতূহল এবং জল্পনা অব্যাহত ছিল। এরপর 2025-এর অক্টোবরে এসে সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হন 3 নর্ডিক দেশের রাষ্ট্রদূত। নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের 3 রাষ্ট্রদূত এক গাড়িতে করে সাবের হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হয়ে 2 ঘন্টার বেশি বৈঠক করেন এবং এমন ভাবে সে খবর ফাঁস হয়ে যায়, বুঝতে বাকি থাকে না যে ওই প্রভাবশালী রাষ্ট্রদূতেরা নিজেরাই চেয়েছেন যে তাদের এই বৈঠকের খবর ফাঁস হোক। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা দেশ যখন একটা নির্বাচনের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, তখন ইউরোপের 3 দেশের রাষ্ট্রদূতদের সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে উপস্থিত হওয়া ব্যাপক আশাবাদের জন্ম দিয়েছিল যে সত্যি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় কিনা। তার চেয়েও বেশি আওয়ামী লীগ সমর্থকদের মনে এই প্রশ্ন ছিল যে সাবের হোসেন চৌধুরী যদি দল পুনর্গঠন করেন, তার পেছনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমর্থন আশীর্বাদ থাকছে কিনা, আর যদি না থাকে তাহলে সে আওয়ামী লীগকে কেউ মেনে নেবে কিনা।
এই অবস্থায় এই যে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হলো, তারপর খলিলুর রহমান ভারত ঘুরে এলেন, ভারতে একেবারেই উষ্ণ কোনো অভ্যর্থনা পেলেন না, যেই ভারতে সংবাদ মাধ্যম গত কয়েক মাস ধরে উন্মুখ হয়েছিল এই পররাষ্ট্রমন্ত্রীর সফরটি নিয়ে ব্যাপক আশাবাদের আলাপ সংবাদ মাধ্যমে করতে, বিশেষ করে যখন মোদী সরকারের উচ্চ পর্যায়ের নেতারা গত কয়েক মাস ধরে তারেক রহমান সরকারের বিষয়ে ব্যাপক উৎসাহ দেখাচ্ছিলেন, তখন এই যে খলিলুর রহমানের সফরটার বিষয়ে ভারত সরকারের একেবারে আপাত নির্লিপ্ততা এবং একেবারে উচ্ছ্বাস না দেখানো, সেটা সম্ভবত এই ইঙ্গিত স্পষ্ট করেছে যে শিরিন শারমিন চৌধুরীর জামিনের মতো আরো অনেক কিছু করে দেখাতে হবে তারেক রহমান সরকারকে ভারত সরকারের কাছ থেকে কোনো রকম আর উষ্ণতার ইঙ্গিত পেতে। এবং সম্ভবত এই যে শিরিন শারমিন চৌধুরীকে কখন বের করা হবে, কখন জামিন দেওয়া হবে, কে বলতে পারে। তারেক রহমান ক্ষমতায় এসেই ওয়াকারুজ্জামানের পরামর্শে সেনাবাহিনীটাকে যেভাবে সাজিয়েছেন, তার বিশ্বস্ত ওয়াকারুজ্জামানকে বহাল রেখে আর অন্যান্য বিভিন্ন ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘটিয়ে সেখানে সামরিক গোয়েন্দা শাখার প্রধান পদে তিনি একজনকে কিন্তু মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বসিয়েছেন এবং বসিয়েই ভারত পাঠিয়েছিলেন। এখন সেই ডিজিএফআই প্রধান ভারতে যাওয়ার পর যখন প্রধান ভারতের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তখন তারাই তাকে এই পুরো নাটকটা সাজিয়ে রাখার পরামর্শ দিয়ে রেখেছিল কিনা সেটাই বা কে বলতে পারে। তবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না যে শিরিন শারমিন চৌধুরীকে কবে গ্রেফতার দেখানো হবে আর কবের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এই পুরো বিষয়টি কোনো একটি অতি শক্তিশালী পক্ষের চাপ ছাড়া সম্ভব হয়নি। এবং এর মাধ্যমে স্পষ্টতই এই বার্তা পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে তারেক রহমান সরকার চেষ্টা করছেন বটে, তবে সম্ভবত শুধু শিরিন শারমিন চৌধুরীর জামিন দিয়ে তারেক রহমান সরকার আপাতত রেহাই পাবেন না। নিশ্চিতভাবেই ধারণা করা যায় শিরিন শারমিন চৌধুরীর জামিন ছাড়াও একটা মস্ত তালিকা এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ধরিয়ে দিয়েছেন খলিলুর রহমানের হাতে। আর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ধরিয়ে দেওয়া তালিকার ফিরিস্তি তো খলিলুর রহমানের কাছে সেই 2025-এর নভেম্বর থেকেই আছে। কাজে এখন তারেক রহমান সরকারকে একটা একটা করে সেই টিক চিহ্ন দিয়ে সেই তালিকা অনুযায়ী কাজগুলো করে দেখাতে হবে, ওই যে গঙ্গার পানি পেতে এবং জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে। তবে সেনা সদরের ভেতর থেকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা সফল হবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশের ইতিহাস বলে যে সেনাবাহিনীর কুয়ের মাধ্যমে সেনা নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন বটে, ক্ষমতা দখল করে। প্রেসিডেন্ট জিয়া বিএনপি গঠন করেছেন, প্রেসিডেন্ট এরশাদ জাতীয় পার্টি গঠন করেছেন, কিন্তু সেনাবাহিনীর ভেতরে পর্দার আড়াল থেকে নতুন দল গঠনের কোনো প্রচেষ্টা আজ পর্যন্ত সফল হয়নি। 2007 সালের 11 সরকারের সময় তো ব্যাপক প্রচেষ্টা হয়েছিল নয়া বিএনপি নয়া আওয়ামী লীগ গঠনের। আর ওই শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ, খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি, এর যে প্রচেষ্টা বাংলাদেশের সুশীল সমাজ এবং সেনা নেতৃত্বের এবং বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণকারী পশ্চিমা শক্তির, সেই প্রচেষ্টাটা কিন্তু বরাবরই বাংলাদেশে ভেস্তে গেছে। আপাতত শিরিন শারমিন চৌধুরীর জামিনের বিষয়টিকে একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা যেতে পারে এবং অপেক্ষা করা যেতে পারে এস জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে আর তালিকায় কার কার নাম খলিলুর রহমানের হাতে ধরিয়ে দিয়েছেন সেই বিষয়টা দেখবার জন্য। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।